হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ সমীশ। আজকে নিয়ে আসলাম প্রত্যেক সপ্তাহের মতো 1 থেকে 7 অক্টোবরে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাশন হবে আর লাস্টে বিভিন্ন ধরনের এমসিকিউ ডিসকাশন হবে। শুরু করা যাক। প্রথম যদি আমি নিউজের কথা বলি, খুব একটা ইন্টারেস্টিং নিউজ হোয়াটসঅ্যাপ সম্বন্ধে। সেখানে কথা হচ্ছে যে ত্রিপুরা হাইকোর্ট যেখানে একটা কেস লঞ্চ হয়েছিল কার বিরুদ্ধে, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে, যেখানে ট্রায়াল কোর্ট সেটা একটু হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে মানে রায় দিয়েছিল টাইপের হয়েছিল, কিন্তু ফাইনালি ত্রিপুরা হাইকোর্ট কিন্তু সেটাকে স্টে করে দিয়েছে। কারণ সেটাকে আরও প্রপার ওয়েতে দেখার পর দেখা গেছে যে না, ট্রায়াল কোর্ট যেই অর্ডারটা দিয়েছে সেভাবে জিনিসটা হবে না। তো অ্যাকচুয়ালি বেসিক্যালি জিনিসটা কি হয়েছে, অ্যাকচুয়ালি ডক্টর মানিক সাহা আমাদের চিফ মিনিস্টার, ওনার একটা রেজিগনেশন লেটার যেখানে ওনার সাইন বাগারা ছিল, ফেক সাইন বাগারা ছিল, এগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব পরিমাণে সেটা ভাইরাল হয়ে গেছিলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সোশ্যাল মিডিয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো মেইনলি সেটা সার্কুলেট হয়েছে হোয়াটসঅ্যাপে। এই জন্য আমাদের ত্রিপুরা গভর্নমেন্টের থেকে সেটাকে নিশ্চয়ই পুলিশে কেস দেওয়া হয়েছিল, আর পুলিশ কি করেছেন সেটাকে নিয়ে ট্রায়াল কোর্টে গেছেন। কি জন্য গেছেন? যে এটা বলার জন্য যে ভাই এটা কে শুরু করেছে, এই যে অরিজিনেশন যেখান থেকে হয়েছে ওই লোকটাকে আমরা জানতে চাই, যাতে করে আমরা ওনার উপরে কারবাই করতে পারি। কিন্তু কি হয়েছে, প্রথমে তো ট্রায়াল কোর্ট আমাদের হোয়াটসঅ্যাপকে বলে দিয়েছে যে না, আপনাকে এটা দিতেই হবে অরিজিনেটর। কিন্তু আপনারা জানেন সেটা একটা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম, যেটাকে ফট করে কিন্তু হোয়াটসঅ্যাপ চাইলেও ফট করে অরিজিনেটর বের করা বা এ কি লিখেছে ও কি লিখেছে সেটা বের করা কিন্তু খুব কঠিন ব্যাপার, কারণ ইটস এনক্রিপ্টেড ফ্রম দিস সাইড টু দ্যাট সাইড। আপনি দেখেছেন এন্ড টু এন্ড এনক্রিপশন। হোয়াট ইজ এনক্রিপশন? এনক্রিপশনের অর্থ ভেরি সিম্পল, যে আপনার আমি কথা বলছি কিন্তু কথাটা আমরা কি করছি, একটু চেঞ্জ করে বলছি, बांग्लाতেও বলছি না, वी आर नॉट यूजिंग इंग्लिश और हम हिंदी भी यूज़ नहीं कर रहे, तो कोई और एक और लैंग्वेज में बात कर रहे, एक मतलब सिंबॉलिक लैंग्वेज में बात कर रहे, जो कि सिर्फ आपको समझ में आएगा और मुझे समझ में आएगा, बीच का किसी को भी समझ में नहीं आएगा। इसका मतलब व्हाट्सएप को भी प्रॉपर्ली समझ में नहीं आएगा। तो ये बहुत इम्पॉर्टेंट चीज़ है कि एनक्रिप्ट करना, क्योंकि लोग आपस में प्राइवेसी मेंटेन करना चाहते हैं, बट इसके चक्कर में इस तरह का जो घटना हो जाता है, इसमें व्हाट्सएप भी बहुत इजीली उसका जो डाटा है वो दे नहीं पाते हैं। तो अभी ऐसा भी नहीं है कि व्हाट्सएप को देना ही होगा, ऐसा नहीं है, बट येस कोई भी गवर्नमेंट एनफोर्स कर सकते हैं कोर्ट के थ्रू कि हमें ये डाटा दीजिए। बट इसमें क्या हुआ, क्यों हाई कोर्ट ने बोले है कि जो ट्रायल कोर्ट का जो भी बोला गया था ट्रायल कोर्ट से, ওইটাকে কেন বন্ধ করা হয়েছে সেই জিনিসটা আমরা এখন কথা বলবো, ঠিক আছে? তো আমরা যদি নেক্সট চলে যাই, এটার সম্বন্ধে আরেকটু ডিটেলস আছে, যেটা হচ্ছে এখানে একদম এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে পয়েন্টগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো জেনে রাখুন, কারণ এই ধরনের পয়েন্ট কিন্তু আপনাদের বিভিন্ন ইন্টারভিউতে ইভেন পরীক্ষাতে আসতে পারে। সেগুলো হচ্ছে একটা, এখানে কি বলা হচ্ছে, ইন ইটস পিটিশন ইন দ্য হাইকোর্ট WhatsApp cited a May 26, 2021 press release by the Union IT Ministry that said the originator of information can only be traced in a scenario where other remedies have proven to be ineffective, making the same a last resort measures. আপনি বুঝতে পেরেছেন? সোজা কথা, যদি কোনোভাবেই জিনিসটাকে সলভ করা যাচ্ছে না, সেই ক্ষেত্রেই কিন্তু শুধু এই ধরনের অরিজিনেটরের ইনফরমেশন হোয়াটসঅ্যাপ দেবে। কারণ আপনি একবার চিন্তা করুন, বিলিয়নস অফ পিপল আর ইউজিং হোয়াটসঅ্যাপ, ওনারা যদি এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ কেস করতে থাকে অ্যান্ড দে গো ফর গিভিং দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিনেটর, দেয়ার কোম্পানি উইল স্টপ, দে ক্যান নট রান দ্য কোম্পানি, ভেরি সিম্পল। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা এখানে হচ্ছে যে আমাদের যে আইটি রুল আছে, আপনি যদি রুল 4.2 দেখা হয় 2021 ইনফরমেশন টেকনোলজি যে গাইডলাইন বলি, রুল বলি, সেটার হিসেবে, তো সেখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে, ফার্স্ট অরিজিনেটর অফ এ মেসেজ ইফ রিকোয়েস্ট ইজ ব্যাকড বাই এ জুডিশিয়াল অর্ডার
by a judicial order in cases involving serious crimes like rape, threats to national security, সেই ক্ষেত্রেই কিন্তু শুধু হোয়াটসঅ্যাপ দিতে পারেন। তার মানে শুধুই যে আমরা একটা ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে চেয়ে নিলাম সেই জিনিসটা হয় না। তো এই জিনিসটা জানা গেল পুলিশ এই কমপ্লেনটা করেছে বলেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ত্রিপুরা ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট সবচেয়ে প্রথম ডিপার্টমেন্ট যারা এই ধরনের কেস করেছেন। কার বিরুদ্ধে? হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে October 3 নিউজ, যেটাতে বলা হচ্ছে ত্রিপুরা গভর্নমেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে যেখানে তিনটা কোম্পানির সঙ্গে বলি বা তিনটা অর্গানাইজেশনের সঙ্গে মৌস সাইন হয়েছে যেটাতে ইউথদের যাতে এম্পাওয়ার করা যায়। ঠিক আছে, তো প্রথমে সেটা 12th গ্রেড পর্যন্ত যে স্টুডেন্টসরা আছে সায়েন্সের স্টুডেন্টস তাদের হিসাবে চিন্তা করা হয়েছিল। ধীরে ধীরে সেই জিনিসটা কি করা হয়েছে, কি করা হবে যে অন্যান্য যে স্টেজের যে স্টুডেন্টসরা আছে বা অন্যান্য শুধু সায়েন্স নয় অন্যান্য যে স্টুডেন্টসরা আছে এনাদের ক্ষেত্রেও সেটাকে নিয়ে যাওয়া হবে। আর এই যে সাইন হয়েছে সেটা কার মধ্যে হয়েছে? আসাম রাইফেলসের, অ্যাক্সিস ব্যাংক অ্যান্ড ন্যাশনাল ইনস্টিটিউট অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট আউটরিচ NIEDO, এদের মধ্যে জিনিসটা সাইন হয়েছে। সাইন হয়ে ওরা কি করেছে? ক্রিয়েট করতে যাচ্ছে। কি ক্রিয়েট করতে যাচ্ছে? সেন্টিনেল সেন্টার ফর এডুকেশন এক্সিলেন্স স্কিলিং অ্যান্ড ওয়েলনেস। ঠিক আছে, তো এটাকে যেটা বলা হয়েছে 12th গ্রেডের সায়েন্সের স্টুডেন্টদের প্রতি বেশি দেওয়া হয়েছে শুরুতে, ধীরে ধীরে অন্যান্য স্টুডেন্টদেরও কভার করা হবে। আর সেটা কোথায় শুরু হতে যাচ্ছে? তেলিয়ামুড়ার আসাম রাইফেল কমপ্লেক্সে শুরু হতে যাচ্ছে। নেক্সট নিউজে যদি যাই, এটা একটা খুব খুশির খবর ত্রিপুরার যাত্রীদের জন্য, বলবো না বাট ওয়েস্ট বেঙ্গলের যাত্রীদের জন্য খুশির খবর, কিন্তু ত্রিপুরার জন্য এটা জানা খুব দরকার, কারণ রুট চেঞ্জ হতে যাচ্ছে। কোন ট্রেনের? রাজধানী তেজাজ যে রাজধানী আছে সেটার, যেটা আগরতলা টু আনন্দ বিহার, যেটা আনন্দ বিহারে যায়, দিল্লি বলতে পারেন। তো এটা এখন যাবে ভায়া মালদা ভাগলপুর। তো আগে কিভাবে যেত? আগে ওয়েস্ট বেঙ্গলে শুধু একটা স্টেশনে দাঁড়াতো, নিউ জলপাইগুড়িতে, সেখান থেকে ডাইরেক্টলি কাটিহার চলে যেত বিহারে। এখন সেই জিনিসটা কি হতে যাচ্ছে? একটু রুট চেঞ্জ করতে হয়েছে। অ্যাকচুয়ালি মালদাতে কোনো রাজধানী এক্সপ্রেস কিন্তু দাঁড়ায় না। বেসিক্যালি মালদার উপর দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন যায়, কিন্তু ওনাদের ওখানে যে কোনো কারণে কোনো রাজধানী এক্সপ্রেস ছিল না। অনেক দিন থেকে সেখানে যে লোকাল MLA হোক বা সবাই মিলে এটার জন্য অনেক চেষ্টা করছিলেন যাতে করে একটা রাজধানী এক্সপ্রেস সেখানে দাঁড়ায়, আর সেটার উপরেই কাজ হয়ে এখন ফাইনালি এটা হতে যাচ্ছে। আর মালদাতে এই জিনিসটা ডিক্লেয়ার করা হয়েছে স্টেশনে প্রেস কনফারেন্সে যে এই ধরনের শুরু হতে যাচ্ছে। আগরতলা থেকে যে ট্রেন আনন্দ বিহার যাবে সেটা এখন মালদাতে দাঁড়াবে, আর মালদা পরে কোথায় চলে যাবে? ভাগলপুর চলে যাবে। আগে যেমন কাটিহার চলে যেত, এখন বিহারে ঢুকবে ভাগলপুর হয়ে। তো রুটটাই পুরো চেঞ্জ করতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আগে নিউ জলপাইগুড়ির থেকে একদিকে যেত, এখন নিউ জলপাইগুড়ির থেকে আগে মালদাতে যাবে। তো তার মানে রুটে কিন্তু চেঞ্জ করতে হয়েছে। এতে ফায়দাটা হবে মালদার স্টেশনের লোকদের, ফায়দা হবে। আর আমি বলবো আগরতলার লোকদের তেমন কোনো লস হবে না। আর বেসিক্যালি কি হয়েছে, October 1 অনেকগুলো সব ধরনের যে টাইম টেবিল আছে, নিউ টাইম টেবিল আছে, সেটা রিলিজ করেছে রেলওয়ে। আর সেখানে টোটাল 64 ভারত বন্দে ভারত ট্রেনস সার্ভিস দেওয়া হয়েছে, আর প্লাস 70 আদার ট্রেন সার্ভিসেস সেখানে অ্যাড করা হয়েছে। আর এগুলোর মেইন কারণ সেটা বলছে রেলওয়ে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে যাতে টাইম বাঁচানো যায় আর ইম্পর্টেন্ট সিটিগুলোকে যাতে কভার করা যায়, সেই হিসাবে এবারের টাইম টেবিলটা পুরো করা হয়েছে। এখন অলরেডি জানুয়ারি 15 হিসাবে মালদা থেকেও যদি নামতে চায় বা মালদার থেকে কেউ যদি আনন্দ বিহার অথবা দিল্লি যেতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু ওনারা সেখান থেকে জানুয়ারি 15 থেকে ট্রেনটা শুরু হবে, এখন থেকে বুক করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট আমি যদি নিউজে যাই, ফল ইন ফরেন এইড কম্পেলিং রোহিঙ্গাস টু এন্টার ইন্ডিয়া। তো জিনিসটা কি হচ্ছে, আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যে বাংলাদেশে হিউজ পরিমাণে রোহিঙ্গারা আছেন,
চিটাগাং এরিয়াতে বলি, সেখানে যে ভিতরের এরিয়াগুলোতে সেখানে হিউজ পরিমাণে রিফিউজি ক্যাম্প, আমি যখন গেলাম আমি দেখেছিলাম যে কিভাবে হিউজ পরিমাণে রোহিঙ্গাসরা আছেন। কিন্তু সেখানে কি হচ্ছিল, আমি প্র্যাকটিক্যালি দেখেছি যে হিউজ পরিমাণে এইড আসছিল, মানে ওনারা উল্টা ওনাদের যে কম্বল আসছে কম্বল সেল করে দিচ্ছে মার্কেটে। কেন? দরকার নেই, এত বেশি এইড আসছে পুরো দুনিয়ার থেকে যে এত বেশি জিনিসের ওনাদের দরকারই নেই, ইভেন খাওয়ার দাওয়ার পর্যন্ত সেল করে দিচ্ছিল মার্কেটে, সে ধরনের ব্যাপার হচ্ছিল। আর ওনারা একটু ডিফারেন্ট টাইপের, আমি যা দেখেছি, এটা আমার প্র্যাকটিক্যাল, আমার ব্যক্তিগত মতবাদ, ওনারা একটু ডিফারেন্ট টাইপের, একটু এত মানে যে সুন্দরভাবে চলবে বা একটু নিজের লাইফ সম্বন্ধে যে চিন্তা করবে, ভবিষ্যতের চিন্তা করবে, সেই জিনিসটা বেশি একটা করেন না। একটু ডিফারেন্ট টাইপের দেখলাম, একটু ছেলে মেয়ে একটু বেশি, ওনাদের বাচ্চা কাচ্চা একটু বেশি, আর মানে ওই মানে এমন কোনো কামাই করে যে নিজের যে সোশিও ইকোনমিক যে গ্রোথ করবে সেটার কোনো ওনাদের খেয়াল আমি দেখিনি সাধারণত, হতে পারে আমি ভুল। তো এখন কি হয়েছে, রোহিঙ্গাদের যে পরিমাণে এইড আসছিল সেটা তো সারা জীবন আসতে থাকবে না, বসে বসে খেলে তো রাজার ভাণ্ডারও উজাড় হয়ে যায়। তো সুতরাং এইডের উপরে তো চলতে পারবে না। তো কি হয়েছে, কিছুদিন এইড পেয়েছে, তার মাঝখানেও কেউ আছে যারা এইডের কথা চিন্তা না করে ধীরে ধীরে ইন্ডিয়াতে আসার জন্য অনেক চেষ্টা করছিল, অনেকগুলো ধরা পড়েছে, অনেকে ধরা পড়েনি। আই এম শিওর ইভেন উইদিন আস দেয়ার আর সাম রোহিঙ্গাস হুইচ ইউ ডোন্ট নো, ওকে। তো এখন কি হচ্ছে, ধীরে ধীরে এইড যেই কম হয়ে যাচ্ছে, ওনাদের আসা যাওয়া কিন্তু হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এটাতে কি হয়েছে, ইন্টেলিজেন্স সোর্সেস অফ বর্ডার সিকিউরিটি ফোর্সেস বিএসএফ এই কথাটা বলছে, ত্রিপুরা এবং নর্থ ইস্ট স্টেটের অন্যান্য জায়গাতে গ্লোবাল ইগনোরেন্সের জন্য যে ধীরে ধীরে এই যে এইড আসা যে বন্ধ হয়ে গেছে, কতদিন আর করবে অ্যাকচুয়ালি, বেসিক্যালি আপনি চিন্তা করলে যে এত সংখ্যক লোককে তো আর বাংলাদেশও বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, আর দুনিয়াও বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না, সেটা কিছুটা অসম্ভব ব্যাপার। তো ওনারা বলছেন যে রোহিঙ্গার ইনফ্লাক্স বেড়ে গেছে নর্থ ইস্টার্ন স্টেটসে, ঠিক আছে। তো এবার রোহিঙ্গাদের সম্বন্ধে অলরেডি আপনারা আচ্ছা কাছা জানেন, মায়ানমারের একটা এরিয়াতে ওনারা থাকতেন, সেখানে একটা কনফ্লিক্টের জন্য, দুটো জাতির মধ্যে একটা কনফ্লিক্টের জন্য, সেটার আমি ভেতরে যাচ্ছি না, তো ওনারা বাধ্য হয়েছেন সেই জায়গাটা ছেড়ে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার, ঠিক আছে। তো এটার জন্য আমি মনে করি যে যেহেতু আমাদের ইন্টেলিজেন্স এই কথাটা বলেছে যে হিউজ পরিমাণে রোহিঙ্গারা আসা শুরু করে দিয়েছেন, অ্যাকচুয়ালি স্বাভাবিক। এখন ওনারা চাইছেন যে আমরা আয় করি, কারণ পেটের খিদে তো সবার আছে, তো সেই হিসাবে আসতেই হবে। বাট উই মাস্ট বি কেয়ারফুল, কারণ আমরা যাকে তাকে এইভাবে ঢুকতে দিতে পারি না, কে কি করবে, আমাদের সিকিউরিটির ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে এটার উপরে আমরা অ্যাজ এন ইন্ডিয়ান উই মাস্ট বি কেয়ারফুল। আর আমাদের গভর্নমেন্ট তো অবশ্যই কেয়ারফুল থাকবেন, আমাদের ডিফেন্স ফোর্স তো 100% কেয়ারফুল থাকবেন, কারণ ওনাদের উপর ডিপেন্ড করে আমাদের সিকিউরিটি। এখন আমরা কিছু এমসিকিউ নিয়ে ডিসকাশন করব। হু গ্র্যান্টেড, একটু পরে কিছু জিকে টাইপ এমসিকিউ আছে এই যে আমরা আজকে যা পড়েছি সেগুলো সম্বন্ধেই। প্রথমটা হচ্ছে, হু গ্র্যান্টেড ইন্টারিম রিলিফ টু হোয়াটসঅ্যাপ অ্যান্ড স্টেড অ্যান অর্ডার পাসড বাই দ্য ট্রায়াল কোর্ট ইন ত্রিপুরা। কে করেছে? ভেরি সিম্পল, এ ডিভিশন বেঞ্চ অফ ত্রিপুরা হাইকোর্ট, ঠিক কিনা? আমরা এইমাত্র পড়েছি। নেক্সট যদি যাই, which organizations collaborated to create the Sentinel Center for Educational Excellence, Skilling and Wellness in Agartala? কে করেছে? আমাদের একদম জানা আছে, একটা হচ্ছে আসাম রাইফেলস, একটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংক, and another one is NIEDO, ওকে। নেক্সট যদি বলি, according to the new train timetable effective from October 1, what route will the prestigious Agartala আনন্দ বিহার রাজধানী টেক? বলতে হবে, সেটা হচ্ছে সোজা হিসাব, আগরতলা টু আনন্দ বিহার ভায়া মালদা অ্যান্ড ভাগলপুর, ওকে। নেক্সট যদি পয়েন্টে যায়, হু ইজ দ্য কো ফাউন্ডার অফ হোয়াটসঅ্যাপ? এখানে মার্ক জোকারবার্গ তো অফকোর্স হবে না, জেফ বাজোস অফকোর্স হবে না, সুন্দর পিচাইও হবেন না, সেটা হচ্ছেন ব্রায়ান অ্যাক্টন। ওনারা দুজন মিলে হোয়াটসঅ্যাপ ফাউন্ড করেছিলেন, ওকে। কত সালে? একটু পরে আসছে, কত সালে সেটা একটু পরে আসছে, ফাউন্ড করেছিলেন। আর এরা দুজন কোথায় কাজ করতেন? ইয়াহুতে কাজ করতেন, ইয়াহুতে প্রায় 20 years কাজ করেছেন। দেন দে হ্যাভ স্টার্টেড দিস হোয়াটসঅ্যাপ,
ওকে, আর এইটা যখন বিক্রি হয়েছিল আজকের দিনে মেটার কাছে, আগে ফেসবুকের কাছে, সেটা তখন দুনিয়ার মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিল ছিল, $19 বিলিয়ন উপরের ডিল ছিল। ক্যান ইউ ইমাজিন ওয়ান মেসেজিং প্ল্যাটফর্ম দে আর সেলিং ইন $19 বিলিয়ন। তো চিন্তা করুন যে কী ধরনের জিনিস বানিয়ে নিয়েছিলেন আর কী পরিমাণে ইউজার সেখানে ছিল, যে ফেসবুক had to think about buying this platform at more than $19 billion, কারণ ওই ইউজার বেসটার অনেক লাভ উঠাবে ফেসবুক, আর লাভ এখন উঠাচ্ছেন। সেটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, আমি ডেইলি বুঝতে পারছি, বিভিন্ন জিনিসে দেখতে পাচ্ছি। Which year was WhatsApp founded? কোন বছর? 2009-এ প্রথম রিলিজই ওনাদের 2009-এ হয়েছিল। কিন্তু ওই টাইমে একটা জিনিস মনে রাখতে হবে, ভাইবার বলে প্ল্যাটফর্ম ছিল, অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, স্কাইপ তো ছিলই, ঠিক আছে, ভাইবার বলে একটা প্ল্যাটফর্ম ছিল, এত জবরদস্ত প্ল্যাটফর্ম, মানে সেখানে ভিডিও কল তো হোয়াটসঅ্যাপ অনেক পরে এনেছে, ভাইবার বহু অনেক এনেছে, ইভেন ইট ওয়াজ রিয়েলি গুড। অনলি ডিফারেন্স টেকনিক্যালি হোয়াট আই থিঙ্ক দ্যাট ওয়াজ, ভাইবারটা একটু কম রেঞ্জের মোবাইলের মধ্যে চলাটা মুশকিল ছিল, whereas হোয়াটসঅ্যাপ ওয়াজ ইজিয়ার টু রান ইন ইভেন চিপ মোবাইলস। ওই জিনিসটা হোয়াটসঅ্যাপকে আগে নিয়ে চলে গেছে, whereas ভাইবার মাত্র $100 মিলিয়ন বিক্রি করে দিতে হয়েছিল জাপানের একটা কোম্পানিকে। তো অনেক পার্থক্য হয়ে যায় ছোটো ছোটো জিনিসে। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ হোয়াটসঅ্যাপ? কি বলতে হবে? ইনস্ট্যান্ট মেসেজিং, ওকে। What is the primary objective of the National Institute for Entrepreneurship and Development Outreach, NIEDO? কি হবে? নিশ্চয়ই কোনো স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করে হবে, অবশ্যই প্রমোটিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই হচ্ছে ওভারঅল আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। তো আজকে এই পর্যন্তই, নেক্সট উইকে আবার দেখা হবে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এর মাঝখানে অনেকগুলো ভিডিও পেতে থাকবেন বিভিন্ন সাবজেক্টের উপরে, যা আমি প্রমিস করেছিলাম। ভিডিও শুরু হতে যাচ্ছে নেক্সট উইক থেকে, বিভিন্ন সাবজেক্টের উপরে বিভিন্ন ধরনের ভিডিও আসতে যাচ্ছে। আশা করি আপনাদের অনেক অনেক উপকার হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক ইট, সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংকস অ্যালট।